ওটার সাথে প্রহর্ষ বেড়ে যায়। শহরের হৃদয় অন্ধকারে ছটফটায়। যে গেছিল সে ফেরত এসেছে অসম্পূর্ণ গল্প। রাতের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর স্তূপ থেকে উঠে আসা এক আওয়াজ। এবার হিসেব হবে এখানেই এইবার। বৃষ্টি লাগাতার শহরে পড়ে যাচ্ছে। দূরে কোথাও বিদ্যুতের আওয়াজ শোনা যাচ্ছে। ভেজা রাস্তায় আলোর ছায়া পড়ছে। এটা একটা অন্ধকার হল। এক মহিলা আস্তে আস্তে সেখানে চলছে। তার উঁচু হিলের জুতো মাটিটা ছুঁচ্ছে আর প্রত্যেক পদক্ষেপের আওয়াজ হালকা শোনা যাচ্ছে। হাতে একটা শ্যাম্পেনের গ্লাস নিয়ে ও দ্রুত এগিয়ে যাচ্ছে। ও দরজায় পৌঁছালো, তারপর আস্তে সেটা খুলে ঘরের ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে ও মাথা তুলল আর ঘুরে দেখল। ও দেখতেই ওর ভয় হয়ে গেল। আর একটা চেয়ার জানলার ঢুকনি রাখা আছে। সেখানে বসে থাকা লোকটাকে দেখা যাচ্ছে। ওর কালো স্যুট ফাটা ছিল আর ঘাড়ে রক্তের চিহ্ন ছিল। ও আস্তে আস্তে উঠল আর মেয়েটির দিকে এগিয়ে গেল। ওর পুরো রূপ সামনে চলে এলো। হাতে ধরে থাকা শ্যাম্পেনের গ্লাস মাটিতে পড়ে গেল। আমি চলে এসেছি প্রাচী। ওই লোকটার অর্ধেক জ্বলে যাওয়া চেহারা দেখা যাচ্ছে। ও ধীরে ধীরে আরো কাছে এলো। ওর ভয়ঙ্কর চেহারা সামনে এলো। আমি এসে গেছি। আজকের দিন সকালে শুরু হলো। প্রাচী ঘুম থেকে উঠল। ও চারপাশে নজর দিল নিজের ফোনের জন্য। আরও বেডসাইড টেবিলে সেটা দেখতে পেল। ও ফোন ওঠালো। ওটার পাশে ওর পরিবারের ফ্রেম রাখা ছিল, যেখানে প্রাচী ওর মা বাবার সাথে দাঁড়িয়ে হাসছিল। প্রাচী ফোনের লক খুলল আর আপডেট দেখল। স্ক্রিনের মধ্যে আজকের মুখ্য খবর দেখা গেল। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সংকেত বিশ্বকর্মার প্লেন ক্র্যাশে মর্মান্তিক মৃত্যু। ফোন দেখেই প্রাচী লিভিং রুমে গেল। চায়ের একটা সিপ নিল। ও একটা আরামদায়ক আর্ম চেয়ারে বসেছিল আর নিজের একটা পা অন্য আরেকটা পায়ে রেখেছিল। তখনই একটা ভালো জামা কাপড় পরা ছেলে ওর কাছে এলো আর প্রাচীকে একটা খাম দিল। ম্যাম, এই মেল আপনার জন্য এসেছে। থ্যাঙ্কস, দাও। যেই প্রাচী চিঠিটা খুলল, ওই লোকটির পেছনে দাঁড়িয়েছিল। ওর উপস্থিতিতে প্রাচী একটু বিরক্তি হলো আর ওকে মুখ উঠিয়ে দেখলো। পড়তে চাও তুমি? নো ম্যাম। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও, গিয়ে নিজের কাজ করো আর তার সাথে কারও রেডি করো। আমাকে অফিস যেতে হবে। ওকে ম্যাম। লোকটি চলে গেল। প্রাচী চিঠি খুলল আর পড়তে শুরু করলো। পড়ার সময় চেহারা একদম শান্ত ছিল। ও গভীর শ্বাস নিল। তৈরি হয়ে প্রাচী একটা লাক্সারি কালো কারে এলো আর কর্পোরেট কাপড়ে কার থেকে নামলো। ও একবার ওই দিকে তাকালো, যেখানে গার্ডসের দ্বারা আটকানো মিডিয়া আর রিপোর্টার গেটের বাইরে দাঁড়িয়েছিল, আর তারপর আগে এগিয়ে গেল। অফিসে প্রাচী ডাইরেক্টরের সিটে বসেছিল আর কিছু কল নিল। ও নিজের ডেস্কে লাগানো কল বেলটা টিপল। কিছুক্ষণের মধ্যে এক ম্যানেজার ঘরের ভেতরে ঢুকল। গুড মর্নিং ম্যাম, বলুন আমি কি করতে পারি? আমি আপনাকে কিছু অ্যাকাউন্ট ডিটেল ইমেল করেছি। সেখানে 6 কোটি টাকা ডিপোজিট করুন। কিন্তু ম্যাম, এত বড় অ্যামাউন্ট, ইনি কে? দ্যাটস নট ইয়োর কনসার্ন মিস্টার। যেইটুকু বলেছি সেইটুকুই করো। আই এম সরি ম্যাম, সন্ধেবেলার মধ্যে আমি কাজটা করে দেবো। গুড। ম্যানেজার মাথা নাড়িয়ে বাইরে চলে গেল। প্রাচী নিজের সিটে পেছন দিকে ঝুঁকলো আর একটা কল করলো। টাকা তুমি বিকেলের মধ্যে পেয়ে যাবে। এরপর আমার বা আমার ফ্যামিলির কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। ও কলটা শেষ করলো আর চিন্তিত হয়ে ওর চোখে জল চলে এলো। 6 দিন আগে আমরা সংকেতকে দেখছি, একজন আরবপতি বিজনেসম্যান। ও নিজে প্রাইভেট জেটে অনবোর্ড ল্যান্ডলাইনে কোনো একটা কলে রেগে যাচ্ছে আর রেগে গিয়ে ফোনটা কেটে দিল। আমি এটা করব। যেই ও ফোন রাখতে গেল, সেটা আবার বেজে উঠল। ও দেখল কল ওর মেয়ে প্রাচীর। হ্যালো মা, কেমন আছো? আমি ঠিক আছি ড্যাড, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি মা। আই নো তুমি এত বছর পরে ইন্ডিয়াতে এসেছো, কিন্তু তাও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি নিজের কাজ শেষ করে খুব তাড়াতাড়ি নিজের মায়ের কাছে আসবো। আই মিস ইউ ড্যাড।
জবাব দিতেই যাচ্ছিল তখনই ওর প্রাইভেট জেট ছুটল আর এক ময়দানে গিয়ে দুর্ঘটনা ঘটল। জেট আগুনের গোলায় পরিবর্তিত হলো আর তার মধ্যে সবকিছু জ্বলে গেল। পরের দিন সকাল, প্রাচী আর ওর মা সুচিত্রা চোখে জল নিয়ে কিছু অ্যাসিস্ট্যান্টের সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছালো যাতে ক্ষতির আন্দাজ করা যেতে পারে। সেখানে চারপাশে হুড়োহুড়ি লেগে গেল, মাটি জ্বলে গেছিল আর চারপাশে মৃত্যুর গন্ধ আসছিল। সেই জায়গায় ইন্সপেক্টর আর ডক্টর সবের পরিচয় করছিল। সেদিনই প্রাচী আর সুচিত্রা সংকেতের শেষকৃত্যের সামনে দাঁড়িয়েছিল। ওদের চেহারা একদম শান্ত আর ভাবহীন ছিল। কিছুদিন পর সংকেতের ছবি ফ্রেম করা ছিল আর তার চারপাশে মালা দেয়া ছিল। আস্তে আস্তে ধ্যান ঘরের দিকে গেল, যেখানে সংকেতের ছোট ভাই সঞ্জীব সুচিত্রা আর প্রাচীর সাথে বসেছিল। দাদার মৃত্যুর দুঃখ সবার আছে, কিন্তু এখন আমাদের বিজনেসের ব্যাপারেও ভাবতে হবে। আঙ্কেল, বিজনেসের ব্যাপারে আমি ভেবে নিয়েছি, ওটা আমি হ্যান্ডেল করে নেব। কিন্তু মা, আঙ্কেল, আমার বাবা স্ক্র্যাচ থেকে শুরু করেছে। আমি চাই না সেই বিজনেসটাকে অন্য কেউ নাম দিক। ইটস ওভার। প্রাচী রেগে গিয়ে বাইরে বেরোলো। তুমি তো জানো প্রাচী এখনো বাচ্চা, তোমাকেই বোঝাতে হবে। আমার যা করার ছিল আমি করে দিয়েছি, এইসব তোমাকে হ্যান্ডেল করতে হবে। দুঃখ আর অস্বীকারে ভরা সঞ্জীব গভীর নিঃশ্বাস নিল আর সেখান থেকে চলে গেল। সুচিত্রা চেয়ারে বসেছিল, একদম শূন্য। সেই রাতেই প্রাচী মাটিতে বসে কাঁদছিল আর সাইড টেবিলে রাখা নিজের পরিবারের ছবিটা দেখে কাঁদছিল। দরজায় দাঁড়িয়ে থাকা সুচিত্রা ওকে চুপচাপ দেখছিল। ওর চেহারায় গভীর দুঃখ পরিষ্কার দেখা যাচ্ছিল। পরের দিন সঞ্জীব নিজের ক্যাবিনেটের লঞ্চে মন্ত্রী উমরাও সিং এর সাথে বসেছিল। ওর সামনে বিস্কিটে ভরা গ্লাস ছিল আর পাশে একটা দামি বোতলও রাখা ছিল। তুমি বলেছিলে দাদার মৃত্যুর পর সবকিছু তুমিই পেয়ে যাবে, তাহলে এবার কি হলো? আমি ভেবেছিলাম দাদা সবকিছু আমার নামেই ছেড়ে যাবে, কিন্তু উনি সেরকমটা করেননি। তো আমি কি করব? ভেবে দেখো, তুমি তো প্রথমে তোমার দাদার ছত্রছায়ায় ছিলে, এখন প্রাচী। যদি এরকমই চলতে থাকে তাহলে সেই দিন দূর নয়, দিন প্রাচী তোমাকে এই কোম্পানি থেকেও বের করে দেবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। সঞ্জীব নিজের গ্লাস থেকে একটা বড় সিপ নিল। ওর চেহারার মধ্যে গভীর চিন্তা আর অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সন্ধেবেলায় সুচিত্রা নিজের বেডরুমে সংকেতের সব ছবি নামাচ্ছিল। ছবি সরানোর সময় ওর চেহারা একদম ভাবহীন ছিল। তখনই প্রাচী সেখানে উপস্থিত হলো আর ওকে এসব করতে দেখলো। মম, এসব কি করছো? আরে মা, এটা তো মনে হচ্ছে বাবা চলে যাওয়ার দুঃখ তোমার একদমই নেই। এটা এরকম একদমই নয় মা, তুমিও জানো যে ড্যাড আর আমার মাঝখানে জিনিস কখনোই ঠিক ছিল। ইটস বিকজ তোমার অ্যাফেয়ার আঙ্কেলের সাথে আছে। প্রাচী, খবরদার তুমি এসব কথা বলো না। কেন মম, এটা কি সত্যি নয়? প্রাচী, ওনার সাথে আমার কোনো লেনদেন নেই। উনি শুধু আমার এক ভালো বন্ধু, তাও আবার বিয়ের আগে। আই ডোন্ট ট্রাস্ট ইউ মামা। তোমাকে করতেই হবে প্রাচী, এটা আমার অর্ডার। তুমি সঞ্জীবকে পুরো বিজনেস কন্ট্রোল দেবে। ওই বিজনেসটা আমার ড্যাডের, আমি ওনাকে কিছুই দেব না। প্রাচী, প্রাচী। প্রাচী রেগে গিয়ে মাটিতে পা দিয়ে আর দ্রুত চলে গেল। দরজায় পৌঁছে ও ঘুরে পেছনে আরেকবার দেখলো। আর তুমি জানো কি, পুলিশ ইনভেস্টিগেশন খুব ভালো করে করছে আর আমি এটা নিশ্চিত করব এর পেছনে যে আছে সে যেন নিশ্চয়ই শাস্তি পায়। সেই রাতেই প্রাচী প্রথমবার নিজের বাবাকে দেখল আর জোরে জোরে চিৎকার করল। সেই মুহূর্তে ওর বয়ফ্রেন্ড হর্ষ সেখানে পৌঁছালো আর চিন্তিত প্রাচীকে সামলালো। কি হয়েছে প্রাচী? ইউ আর ওকে? আমি ড্যাডকে দেখলাম। ড্যাড? কি করে প্রাচী? হি হ্যাজ গন। ওকে, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ডোন্ট লুজ ইয়োরসেলফ। আমার খুব ভয় হচ্ছে। সেই রাতেই সঞ্জীব লিভিং রুমে বসেছিল আর সুচিত্রা ওর সামনে চিন্তিত হয়ে হাঁটাহাঁটি করছিল। দুজনের চেহারাতেই দুশ্চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা সবকিছুর খেয়াল রেখেছিলাম, তাহলে প্রাচী সন্দেহ কি করে করলো? আমি কিচ্ছু জানি না।
যা কিছু হয়েছে সেটা আমাদের খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। এবার আগে কি? প্রথম তো আমাদের এটা জানতে হবে যে প্রাচী আছে কোথায়। কেন? আজকে সন্ধেবেলায় আমাদের এই ব্যাপারেই তর্কাতর্কি হয়েছিল। তারপর থেকে ও বাড়িতে আসেনি। আমি ওর ফোনও ট্রাই করেছি, বাট শি ইজ নট রেসপন্ডিং। বাচ্চা নয় ও। তুমি ঠিক বলছো সঞ্জীব, বাচ্চা নয় ও। সঞ্জীবের চেহারায় ভয়ের হালকা চমক দেখা দিল। সঞ্জীব আর সুচিত্রা অফিসের দিকে যাচ্ছিল। দুজনেই চিন্তায় দেখা যাচ্ছিল। গাড়ি সঞ্জীব চালাচ্ছিল। তখনই সুচিত্রার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে? জেনে এসেছি সুচিত্রা। এবার আমি কাউকে ছাড়ব না। সংকেত। সংকেতের নাম শুনতে সঞ্জীব ব্রেক লাগালো। সুচিত্রার চোখ বিস্ফারিত হয়ে গেল আর ওর চেহারায় গভীর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। কি বলে তুমি? ও ও ও ও ফেরত চলে এসেছে। কি বলতে চাইছো তুমি? সঞ্জীব, গাড়ি তাড়াতাড়ি অফিসের দিকে না। সঞ্জীব আবার গাড়ি চালানো শুরু করলো আর দুজনে আবার অফিসের দিকে এগিয়ে গেল। এদিকে অফিসে হর্ষ ক্যান্টিনে একলা দাঁড়িয়েছিল। ও ফুটন্ত জল দেখছিল। ওর চেহারায় এক অদ্ভুত হাসি চলে এলো। ও আস্তে আস্তে হাত নিজের পকেটে রাখলো আর একটা সাদা স্যাশে বার করলো। সেটাও কফিতে মেলালো আর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়ালো। ওর চেহারার মধ্যে সেই রহস্যময় হাসি ছিল। তখনই বাইরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনল আর তার মাঝখান থেকে এক ছায়া হর্ষ সেটাকে অনুভব করলো আর এটা দেখার জন্য আগে এগোলো যে ওখানে কে। কে? ওর আওয়াজের কোনো উত্তর এলো না। তখন আবার বিদ্যুতের আওয়াজ শোনা গেল। আর সেই আলোয় সংকেতের চেহারা পরিষ্কার দেখা গেল। এটা দেখে হর্ষ শূন হয়ে গেল, কিন্তু ওর পা যেন জমে গেল। ওর শরীর অজানাভাবে পেছন দিকে ঘুরে গেল। ওর ঠিক পেছনে সংকেতের আত্মা দাঁড়িয়েছিল। ভয় হর্ষ দেয়ালের দিকে ঘেঁষে গেল। ওর শরীর আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেল আর ওর পা মাটি থেকে ওপরে উঠে গেল। সংকেত ওর গলা ধরে নিল আর হর্ষ ভয় জমে গেল। তুই আমার সাথে যেটা করেছিস সেটা করেছিস, কিন্তু আমার মেয়েকে যদি তুই হাতও লাগাস তো। হর্ষের চেহারা লাল হয়ে গেছিল, কারণ ওর গলা টেপা হচ্ছিল। ও নিজেকে ছাড়ানোর প্রচুর চেষ্টা করল, কিন্তু প্রাচী নিজের ক্যাবিনেটে চিন্তায় বসেছিল। ঘরে আলো দেখা যাচ্ছিল আর চারপাশে নিস্তব্ধতা ছিল। তখনই সুচিত্রা সঞ্জীব ঘরে প্রবেশ করল। মা, তুই ঠিক আছিস তো? ডোন্ট টাচ মি। তোমরা কেন এখানে এসেছো? প্রাচী, তুমি আমাদের ওপর ভুল অভিযোগ করতে পারো না। তুমি আমাদের ভুল বুঝছো। আমরা তো। সেই সময় হর্ষ দেওয়াল ভেঙে ভেতরে পড়ল। ওর শরীর প্রাচী আর সুচিত্রার সামনে পড়ল, যাতে কাচের টেবিল ভেঙে চুরে গেল। হর্ষ পুরোপুরি রক্তে ভর্তি ছিল। ও প্রাচীর দিকে তাকালো, কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তারপর মারা গেল। প্রাচী তৎক্ষণাৎ হর্ষের শরীরের ওপরে গিয়ে পড়ল, ওকে জোরে ধরল আর গভীর দুঃখে জোরে জোরে কাঁদতে লাগলো। হর্ষ, হর্ষ। আস্তে আস্তে পায় সংকেতের আত্মা ভেঙে যাওয়া দেয়ালের মাঝখান থেকে উঠে। সঞ্জীব আর সুচিত্রা অবাক হয়ে ওকে দেখতে লাগলো। প্রাচী, প্রাচী নিজের মাথা ওঠালো। মা, আজকের পর থেকে নিজের মাকে আর কিচ্ছু বলো না। আমার মৃত্যুর জন্য এই দায়ী। সংকেত হর্ষ আর ওর বাবা ওমরাও সিং এর পুরো গল্প প্রাচীকে শোনালো। আমাদের এই প্রজেক্টের জন্য খুব প্রফিট হবে। শুধু আপনি ফান্ডসের আয়োজন করবেন। প্রফিট তো হবে, কিন্তু এতে বারামতির খুব ক্ষতি হবে। আপনার এই ইউরেনিয়াম প্রসেসিং এর ওয়েস্ট সিস্টেম সোজা সেই লেকেই যাবে যেখান থেকে শহরের ওয়াটার সিস্টেম অপারেট হয়। আমি এই প্রজেক্টে আপনার সাথ দিতে পারবো না, কিন্তু আপনি বুঝতে পারছেন না, এতে আপনার অনেক প্রফিট হবে। ক্ষমা
করবেন স্যার। বারামতি আমারও গ্রাম। আমি কিছু টাকার জন্য নিজের সততাকে বেচতে পারবো না। সংকেতের এই কথা ওমরাও সিং এর একদম পছন্দ হলো না। এই উমেশ সিং এরই ছেলে, সেই উমেশ যার ইউডিএনএম-এর প্রজেক্ট আমি রিজেক্ট করেছিলাম। রেগে গিয়ে ও হর্ষকে তোমার কাছাকাছি আসতে পারে, যাতে ও আমার প্রত্যেকটা ইনফরমেশন ও তোমার থেকে পায়। আর ওই দিন যেদিন আমি একলা বারামতি যাচ্ছিলাম, উনি সুযোগের সন্ধান উঠিয়ে আমার প্লেনে ব্লাস্ট করে। এইটা শুনে প্রাচী আর সুচিত্রা চোখে জল ফেলল, যেখানে সঞ্জীব ওদের পেছনে দাঁড়িয়ে গভীর দুঃখে ডুবেছিল। ও সঞ্জীবের সাথে মিলেও এটা অনেকবার চেষ্টা করেছে যে ওকেও নিজের সাপোর্টে নিয়ে ওই প্রজেক্টটা শুরু করতে পারে। সঞ্জীবও ভুল বুঝেছে, কিন্তু মা, তুমি সবকিছু সামলে রেখেছো। আমি তোমার উপরে খুবই গর্বিত। যেরকমটা আমি তোমায় বলেছিলাম, সেই অনাথলয় 6 কোটি দানও দিয়েছো। এই জন্য এই কোম্পানি এখন সবসময় তোমারই থাকবে। আই এম সরি সুচিত্রা, আমি তোমাকে কখনো সময় দিতে পারি। এখন সময় হলো আমার শেষ বদলা সম্পূর্ণ করা। সুচিত্রা, প্রাচী আর সঞ্জীব ওর দিকে দেখল। ওমরাও সিং নিজের প্রাইভেট জেটে ছিল, ওর সাথে কিছু অন্য মন্ত্রীও ছিল। আর এটা হয়ে গেল। প্রাচী এতক্ষণে মারা গেছে। এখন এই প্রজেক্টটাকে কেউ আটকাতে পারবে না। লাইট নিভিয়ে গেল। ঝলমলে আলোতে সঞ্জীবের আত্মা ওদের সামনে পড়ে উঠল। লাইটে সবাই অবাক হয়ে ঠান্ডা হয়ে গেল। সেই সময় প্লেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল, আর সেখানে উপস্থিত সব লোক মারা গেল। জ্বলন্ত প্লেনের মাঝখানে সঞ্জীব শান্ত হয়ে দাঁড়িয়েছিল, অশুভ শক্তির ওপর বিজয়ী।